বিসমিল্লাহির রহমানির রহিম। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে গতকালকে একটি জরিপে প্রকাশিত গত 1 বছরের গবেষণায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা তারা পরীক্ষা করে দেখেছে। দেখা গিয়েছে 26টি নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে অনেক কথাবার্তা ছড়িয়ে গিয়েছে। আমরা এখন জানবো হচ্ছে মাইক্রোপ্লাস্টিক আসলে এই জিনিসটা কি। আমরা নিশ্চয়ই জানি প্লাস্টিক বা প্লাস্টিকে রাখা যে কোনো ধরনের খাদ্যদ্রব্যে আসলে এগুলো নিরাপদ না। প্লাস্টিক শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাইক্রোপ্লাস্টিকের পাশাপাশি ন্যানো প্লাস্টিক, এই দুইটি রয়েছে। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের অত্যন্ত ক্ষুদ্র কণা যা আকারে 5 মিলিমিটারেও চাইতে ছোট হয়ে থাকে। এগুলা মূলত দুইভাবে তৈরি হয়, একটি হচ্ছে যে প্রাথমিক মাইক্রোপ্লাস্টিক আর একটি হচ্ছে যে সেকেন্ডারি বা মাধ্যমিক মাইক্রোপ্লাস্টিক। প্রাথমিক মাইক্রোপ্লাস্টিকগুলো হচ্ছে যেসব বিভিন্ন প্রসাধনী আমরা যে স্কিন কেয়ার বা পার্সোনাল কেয়ারের যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে মেয়েরা, সেসব ক্ষেত্রে, এবং টুথপেস্ট বা শিল্প কারখানায় ব্যবহারের জন্য বিশেষভাবে ছোট আকারের তৈরি করে এক ধরনের প্লাস্টিক, এদেরকে আসলে বলা হয় মাইক্রো বিটস। এখন হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি প্লাস্টিক আসলে কোনগুলো, মানে মাইক্রো প্লাস্টিক আসলে কোনগুলো, সেগুলো হচ্ছে যে বড় আকারে যে প্লাস্টিক জাত পণ্যগুলো রয়েছে, যেমন বোতল, পলিথিন, প্লাস্টিকের পাত্র, এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে সূর্যালোক, বাতাস ও পানির ঘর্ষণে ভেঙে বা ক্ষয় হয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় পরিণত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ন্যানো প্লাস্টিক, এগুলো মাইক্রোপ্লাস্টিকের চেয়েও অত্যন্ত বেশি সূক্ষ্ম এবং এগুলা খালি চোখে একদমই দেখা যায় না। শরীরের জন্য আসলে এগুলো কতটুকু ক্ষতিকর? প্লাস্টিকের আকার যত ছোট হয়, কোষের পর্যায়ে এর প্রবেশ ক্ষমতা এবং বিষাক্ততা তত বৃদ্ধি পায়। ন্যানো প্লাস্টিক অতি সূক্ষ্ম হয়, তা সরাসরি কোষের পর্দা অর্থাৎ সেল মেমব্রেন ভেদ করে কোষের অভ্যন্তরে পৌঁছে যেতে পারে এবং রক্ত সংবহন তন্ত্রে প্রবেশ করতে পারে। এখন জেনে নেওয়া যাক আমাদের কী কী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। প্রথমত, যে প্রধান স্বাস্থ্য ঝুঁকি সেটার ভিতরে রয়েছে কোষ, মানে সেলুলার ইনফ্লামেশন এবং সেলুলার টক্সিসিটি। প্রথমেই বলেছি যে এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক যদি এই কণাগুলো টিস্যুতে দীর্ঘদিন যাবৎ আটকে থাকে তাহলে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হতে পারে। এগুলি কোষে অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যার কারণে কোষের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং ডিএনএর ক্ষতি সাধন করে। ফলে জেনোটক্সিসিটি হতে পারে এবং কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যে কারণে টিউমার বা ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া হরমোন বা এন্ডোক্রাইন সিস্টেমের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এগুলাকে বলা হয় এন্ডোক্রাইন ডিসরাপ্টর বা হরমোন বিঘ্নকারী হিসাবে ওরা কাজ করে। এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন হরমোন, টেস্টোস্টেরন হরমোনের স্বাভাবিক যে প্রবাহ রয়েছে সেটাতে বাধাগ্রস্ত করে। ফলে থাইরয়েড, প্রজনন সমস্যা এবং শিশুদের শারীরিক মানসিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি হয়। এছাড়া রয়েছে কার্ডিওভাস্কুলার ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা। গবেষণায় দেখা গিয়েছে রক্তনালীর চর্বি বা ক্যারোটিড যে প্লাক, সেখানে ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এগুলো রক্ত প্রবাহের মাধ্যমে আমাদের লিভার, কিডনি, গর্ভাবস্থায় প্লাসেন্টা বা গর্ভফুল এবং ফুসফুসে গিয়ে অঙ্গগুলোর ক্ষতি সাধন করে। এছাড়া আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ যে ব্যবস্থা রয়েছে সেটা দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন করে। মাইক্রোপ্লাস্টিকের বিরুদ্ধে আমাদের শরীরের যে শ্বেত রক্তকণিকা, সেগুলা যুদ্ধ ঘোষণা করে এবং দীর্ঘমেয়াদে এই লড়াইয়ের ফলে আমাদের ইমিউনো সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যায়। এখন জেনে নেওয়া যাক কোন কোন বস্তুতে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক রয়েছে। আমরা দৈনন্দিন জীবনযাত্রায় যেসব জিনিসপত্র ব্যবহার করি তার ভিতরে আমরা খাদ্য এবং পানীয়র ক্ষেত্রে বিশেষ করে যেগুলো সিঙ্গেল ইউজ, মানে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক বোতলের পানিতে সবচেয়ে বেশি পরিমাণ মাইক্রো এবং ন্যানো প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। প্রায় প্রতি লিটারে কয়েক লাখ পর্যন্ত মাইক্রো এবং ন্যানো প্লাস্টিক পাওয়া গিয়েছে। এছাড়া আমরা চা পান করার জন্য বা চা বানানোর জন্য যে টি ব্যাগগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে এই সিনথেটিক বা প্লাস্টিক মেসে তৈরি টি ব্যাগ গরম পানিতে ডুবালে বিলিয়ন বিলিয়ন ন্যানো প্লাস্টিক এর কণা চায়ের পানিতে বা হচ্ছে যে চায়ে মিশে যেতে পারে। এছাড়া প্লাস্টিক দূষিত সাগরের যে পানি, সেখানে যদি মাছ, চিংড়ি, ঝিনুক বা শেলফিশ প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে, মানে হচ্ছে যেসব সাগরে প্লাস্টিক দিয়ে দূষিত হয়ে যাচ্ছে, যেসব সাগরের পানি প্লাস্টিক দিয়ে দূষিত হয়ে যাচ্ছে, সেসব সাগরে যদি মাছ থাকে বা যে কোনো ধরনের জলজ জীব থাকে, যদি তা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেখানে প্রচুর পরিমাণ মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক পাওয়া যায়, যা পরবর্তীতে এবং মানুষের শরীরেই কিন্তু ফিরে আসে।
এছাড়া সামুদ্রিক লবণ, প্যাকেটে মোড়ানো খাদ্যদ্রব্য যেমন চাল, প্রক্রিয়াজাত খাবারেও মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। আমরা বলেছিলাম যে আমরা প্রসাধনী ও ব্যক্তিগত যত্ন সামগ্রী মানে হচ্ছে পার্সোনাল কেয়ার যে প্রোডাক্টস, বিশেষ করে টুথপেস্ট এবং ফেস ওয়াশ, এই 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 প্রসাধনী বা সামগ্রীগুলোতে সূক্ষ্ম প্লাস্টিকের দানা বা মাইক্রো বিটস ব্যবহার করা হয়। এছাড়া লিপস্টিক, অ্যান্টি এজিং ক্রিম, সানস্ক্রিন, লিপস্টিক, এগুলোতে বাইন্ডিং এজেন্ট হিসেবে পলিথিলিন বা পেট্রোলিয়ামজাত পলিমার থাকে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া সিনথেটিক কাপড়, যেখানে পলিয়েস্টার, নাইলন বা অ্যাক্রিলিকের কাপড়, সেগুলো যদি কাপড় কাঁচা হয় সেক্ষেত্রে প্রচুর সূক্ষ্ম ফাইবার বাতাসে এবং পানিতে ছড়িয়ে পড়ে। প্লাস্টিকের থালা বাসন বা কাটিং বোর্ড, এগুলো প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে ইদানিং। প্লাস্টিকের কাটিং বোর্ডে শাকসবজি কাটার সময় বা প্লাস্টিকের পাত্রে যদি খাবার গরম করা হয়, বিশেষ করে মাইক্রোওয়েভে, সেক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক সরাসরি খাবারে মিশে যায়। এছাড়া কার্পেট, ফোমের আসবাবপত্র, কৃত্রিম তন্তু থেকে বের হওয়া কণা ঘরের ধুলাবালির সাথে মিশে শ্বাসনালীর মাধ্যমে শরীরে ঢোকে। এছাড়া রয়েছে পরিবেশগত উৎস, যেমন প্লাস্টিক মিশ্রিত মাটি এবং সার ব্যবহার করার ফলে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলোর ভিতরে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক চলে আসতে পারে। এছাড়া যখন রাস্তায় গাড়ি চলে সেক্ষেত্রে গাড়ির টায়ারের সাথে পিচের ঘর্ষণে তৈরি প্লাস্টিক বা ধূলিকণা বাতাস এবং বৃষ্টির পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে যে টুথপেস্টে কেন মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। অনেক কোম্পানি, বিশেষ করে টুথপেস্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দাঁতের দাগ দূর করতে, দাঁতের উজ্জ্বলতা বা পলিশ করতে পলিথিলিন বা অন্যান্য সিনথেটিক পলিমার এর তৈরি সূক্ষ্ম প্লাস্টিকের দানা বা মাইক্রোবিটস ব্যবহার করে থাকে, যা সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে এগুলো দাঁত এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির উপদ্রব তৈরি করছে। টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক আমাদের সরাসরি মুখের সংস্পর্শে আসে ভুলবশত তা পেটেও চলে যেতে পারে। সেই ক্ষেত্রে মাড়ি এবং দাঁতের ক্ষতি হতে পারে। মাড়ি এবং দাঁতের ভেতরে পকেটে সেগুলো আটকে থাকে, এগুলো সহজে ধুয়ে বা ব্রাশ করে দূর করা যায় না, ফলে মাড়িতে চুলকানি, লালচে ভাব, ইনফ্লামেশন বা প্রদাহ এবং রক্তক্ষরণের মতো সমস্যা তৈরি হয়। এছাড়া দাঁতের যে এনামেলগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়ে থাকে, এনামেলগুলো ক্ষয় হয়ে যেতে পারে। প্লাস্টিক কণার চারপাশে ব্যাকটেরিয়া খুব সহজেই বাসা বাঁধতে পারে, এর ফলে মুখে দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় মানে ক্যাভিটি বৃদ্ধি হতে পারে। এছাড়া বিশেষ করে বাচ্চারা ব্রাশ করার সময় যদি অসাবধানতাবশত এসব কণা পেটে চলে যায় তাহলে সেগুলো পরিপাকতন্ত্রে গিয়ে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করতে পারে। আগেই বলেছি এই মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক আমাদের শরীরের প্রবেশ করতে পারে রক্ত প্রবাহের মাধ্যমে, তা লিভার, কিডনি, ফুসফুস সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, ফলে দীর্ঘমেয়াদী অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক কার্যক্ষমতা অনেক কমে যায়। এবং এই যে টুথপেস্ট আছে, এই টুথপেস্টে যদি প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি বিষাক্ত কেমিক্যাল থ্যালেট, সেটা যদি ব্যবহার করা হয় সেগুলো আমাদের মুখের চারপাশে যে মিউকাস মেমব্রেন বা পাতলা যে আবরণ রয়েছে সেটার ভিতর দিয়ে সরাসরি শরীরে প্রবেশ করতে পারে। আগেই বলেছি দীর্ঘমেয়াদে যদি আমরা এই মাইক্রোপ্লাস্টিক সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করি, শুধু টুথপেস্ট না, আমাদের ব্যবহার্য যে তৈজসপত্র রয়েছে, প্লাস্টিকের যে তৈজসপত্রগুলো আমরা ব্যবহার করে থাকি বা যে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার আমাদের অত্যন্ত কমিয়ে ফেলতে হবে। যদি আমরা কমাতে না পারি সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে যদি আমরা আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমা হয় সেক্ষেত্রে ডিএনএ টক্সিসিটি, আগে বলেছিলাম ডিএনএ টক্সিসিটি হতে পারে এবং সেটা কোষের অস্বাভাবিক বৃদ্ধি করতে পারে, যা টিউমার এবং ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যা তৈরি করতে পারে। এখন এ থেকে মুক্তির আসলে আমাদের উপায় কি? আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে আমরা কাঁচ বা স্টিল বা সিরামিকের পাত্রে খাবার এবং পানি সংরক্ষণ করে রাখতে হবে। প্লাস্টিকের পাত্রে কখনোই খাবার গরম করা যাবে না এবং খাবার গরম করা থেকে বিরত থাকতে হবে। প্লাস্টিক টি ব্যাগের বদলে আমাদের চায়ের পাতা ব্যবহার করতে হবে চা বানানোর ক্ষেত্রে। এবং আমরা পার্সোনাল কেয়ার যে প্রোডাক্ট মানে প্রসাধনী যখন আমরা কিনবো সেক্ষেত্রে অবশ্যই পলিপ্রোপাইলিন বা পলিথিলিন রয়েছে কিনা তা আমাদের দেখে নিতে হবে। আগেই বলেছিলাম যেটা হচ্ছে যে গবেষণায় দেখা গিয়েছে প্রায় 19টি কোম্পানির 34টি প্রোডাক্টের ভিতরে মানে 34টি টুথপেস্টের মাঝখানে প্রায় 26টি টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এখন আমাদের দেখতে হবে যে আপনার ব্যবহৃত টুথপেস্টটি কেনার আগে এর উপাদান মানে ইনগ্রেডিয়েন্টসের তালিকাটা দেখে নিতে হবে। যদি উপকরণের তালিকায় পলিথিলিন, পলিপ্রোপাইলিন, পলিথিলিন থ্যালেট বা অ্যাক্রিলিক এই শব্দগুলো থাকে তাহলে বুঝতে হবে এতে প্লাস্টিকজাত কণা বা মাইক্রোপ্লাস্টিক রয়েছে।
সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক উপাদান, ভেষজ বা কেমিক্যাল মুক্ত সার্টিফাইড টুথপেস্ট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে শিশুরা ভুলবশত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার সময় তারা গিলে ফেলতে পারে, যা আগে আমরা বলেছি। তাই অত্যন্ত সতর্কতার সহিত আমাদের নিজেদের এবং আমাদের বাচ্চাদের আমরা দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট নির্বাচন খুব জরুরিভাবে সতর্কতার সহিত আমাদের নির্বাচন করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।